চলতি বছরের তুলনায় 3.5 মাস এগোলো এসএসসি পরীক্ষা। শুরু হবে 7 জানুয়ারি। 27 6 জুন থেকে এইচএসসি। ভবিষ্যতে সেশন জট আরও কমানোর পরিকল্পনা। এসএসসি শুরু করব জানুয়ারি 7 তারিখ 2027, আর এইচএসসি 6 জুন এবং শেষ করব 13 জুলাই। কোনো শিক্ষার্থীর জীবন থেকে যেন কোনো সময় বিনা কারণে নষ্ট না হয়। সময় কম পাওয়ায় পরীক্ষার প্রস্তুতিতে নেতিবাচক প্রভাবের শঙ্কা শিক্ষার্থী ও অভিভাবকের। আমরা 3 মাস লেটে বই পাইছি, তারপরে হচ্ছে অন্য ভাইয়েরা যারা পরীক্ষা দিয়েছে তারা তো অনেক সময় পাইছে আমাদের থেকে। আমাদের উপর সিলেবাসের চাপটা তেমন একটা বেশি না পড়লেও মেন্টাল প্রেশারটা খুবই বেশি পড়বে, কারণ সময়টা খুব কমে যাচ্ছে। চেঞ্জ হওয়াতে আমরা অভিভাবকরা একটু হতাশাগ্রস্তই, যে তার যে টার্গেট যে রেজাল্টটা করা সেটা কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আওয়ামী লীগ সরকারের অপ্রয়োজনীয় মেগা প্রকল্পে ঋণের ফাঁদে দেশের অর্থনীতি। জবাবদিহির অভাবে বালিশকাণ্ডের মতো দুর্নীতি, বললেন অর্থ উপদেষ্টা। হাম উপসর্গে আরও 7 শিশুর মৃত্যু। আক্রান্ত সন্তান নিয়ে ছোটাছুটি। প্রান্তিক পর্যায়ে ভঙ্গুর চিকিৎসায় জটিল হচ্ছে পরিস্থিতি। ওয়ান স্টপ সার্ভিসের পরিকল্পনা। ছাত্রী ধর্ষণ চেষ্টার ঘটনায় থমথমে জাবি ক্যাম্পাস। 2 দিনেও গ্রেফতার হয়নি অভিযুক্ত বহিরাগত। 8 দাবিতে প্রশাসনকে শিক্ষার্থীদের 48 ঘন্টার আলটিমেটাম। সীমান্তে কাঁটাতার বিতর্কের মধ্যে আবারও বাংলাদেশি হত্যা। এবার লালমনিরহাটের হাতীবান্ধায় বিএসএফ এর গুলিতে যুবক নিহত। স্বজনের আহাজারি, বিজিবির প্রতিবাদ। এবং কোরবানির হাট টার্গেট করে জাল নোট তৈরি। রাজধানীর উত্তরা ও গাজীপুরে পুলিশের অভিযানে মূল হোতা সহ গ্রেফতার 3। 34 লাখ নকল টাকা ও সরঞ্জাম জব্দ। চলতি বছরের তুলনায় 3.5 মাস এগিয়ে এলো 2027 সালের এসএসসি ও সমমান পরীক্ষা। 7 জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে 6 ফেব্রুয়ারি পর্যন্ত। আর এইচএসসি পরীক্ষা শুরু হবে আগামী বছর 6 জুন। স্কুল বন্ধ না রেখে পাবলিক পরীক্ষা নিতে মাল্টিপারপাস হল নির্মাণের পরিকল্পনার কথাও জানান শিক্ষামন্ত্রী। বলেন, ভবিষ্যতে সেশন জট আরও কমিয়ে আনা হবে। এদিকে তুলনামূলক কম সময় পাওয়ায় পরীক্ষার প্রস্তুতিতে নেতিবাচক প্রভাবের শঙ্কা পরীক্ষার্থী ও অভিভাবকদের। কোভিড সংক্রমণ ও রাজনৈতিক অস্থিরতার কারণে শিক্ষার্থীদের জীবন থেকে নষ্ট হয়েছে অনেকটা সময়। এসএসসি ও এইচএসসি পরীক্ষাও অনুষ্ঠিত হয় এখন নির্ধারিত সময় থেকে কয়েক মাস পিছিয়ে। এ অবস্থায় সেশন জট কমিয়ে আনতে আগামী ডিসেম্বরের মধ্যেই 2027 সালের এসএসসি পরীক্ষা সম্পন্ন করার পাশাপাশি এইচএসসি পরীক্ষাও এগিয়ে আনার পরিকল্পনা নিয়েছিল সরকার। কিন্তু সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার মাধ্যমে সে অবস্থান থেকে সরে এসেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে শিক্ষামন্ত্রী জানান, আগামী এসএসসি পরীক্ষা শুরু হবে 7 জানুয়ারি থেকে এবং আগামী এইচএসসি পরীক্ষা শুরু হবে 27 6 জুন। তবে ভবিষ্যতে সব পাবলিক পরীক্ষা এগিয়ে আনার কথাও জানান মন্ত্রী। এসএসসি শুরু করব জানুয়ারি 7 তারিখ 2027, শেষ হবে 6 ফেব্রুয়ারি 2027, আর এইচএসসি শুরু করব 6 জুন এবং শেষ করব 13 জুলাই। দেশে শিক্ষা ব্যবস্থার দৃশ্যমান পরিবর্তন আনতে সময় লাগবে মন্তব্য করে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মানসম্মত শিক্ষার জন্য শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া সহ নানা উদ্যোগ নিচ্ছে সরকার। GPA+ পাওয়ার চেয়ে আমরা শিক্ষক ট্রেনিং প্রোগ্রামটাই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। এদিকে নির্ধারিত সময়ে সিলেবাস শেষ করা গেলেও তুলনামূলক কম সময় পাওয়ায় পরীক্ষার প্রস্তুতিতে নেতিবাচক প্রভাবের শঙ্কা শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের। আমরা 3 মাস লেটে বই পাইছি, তারপরে হচ্ছে অন্য ভাইয়েরা যারা পরীক্ষা দিয়েছে তারা তো অনেক সময় পাইছে আমাদের থেকে। আমাদের উপর সিলেবাসের চাপটা তেমন একটা বেশি না পড়লেও মেন্টাল প্রেশারটা খুবই বেশি পড়বে, কারণ সময়টা খুব কমে যাচ্ছে। পরীক্ষাটা সামনে জানুয়ারিতে নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে শিক্ষামন্ত্রী। তো এই বিষয়টা আরও আগে বলা উচিত ছিল শিক্ষার্থীদের জন্য। পরীক্ষাটা আগে আনা আমাদের ক্ষেত্রে চাপে পড়ে যাচ্ছে। যারা পড়াশোনা করবে তারা রেগুলার পড়াশোনা করতে থাকলে এমনি সিলেবাস শেষ হয়ে যাবে। কিছুদিন আগে বলছিল ডিসেম্বরে, 26 ডিসেম্বরে নিবে, এটাতে একটু সমস্যা হতো, কিন্তু 1 মাস আগানোতে আমার মধ্যে কোনো সমস্যা হবে না। ছেলে আমার কাছে বারবার বলতেছে যে আসলে এত তাড়াতাড়ি পরীক্ষাটি এগিয়ে নিয়ে আসলো,
আমার তো কোর্স শেষ হয়নি। পাবলিক পরীক্ষার জন্য শিক্ষা প্রতিষ্ঠান যাতে বন্ধ করতে না হয় সেজন্য উপজেলা পর্যায়ে একটি করে মাল্টিপারপাস পরীক্ষার হল নির্মাণের পরিকল্পনাও করছে সরকার। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী সানভি রূপল, যাচ্ছি তার কাছে। রূপল, আপনাকে স্বাগত। প্রতিবেদনে আমরা যেমনটি দেখতে পাচ্ছিলাম যে এই বছরের তুলনায় আগামী বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা 3.5 বছর এগিয়ে আসছে, তো এগিয়ে আনা হয়েছে। তো পুরো বিষয়টিতে পরীক্ষা সূচি নিয়ে আর কি কি পরিবর্তন আসতে যাচ্ছে? রোজা 3.5 বছর না, 3.5 মাস। তো যে পরিবর্তনটি এসেছে সেটি আসলে সরকার চাচ্ছিলেন যে ডিসেম্বর মাসে নিয়ে আসার জন্য, এবং এর মধ্যে শিক্ষামন্ত্রী আনাম এহসানুল হক মিলন তিনি এর আগেই জানিয়েছিলেন যে তাদের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে ডিসেম্বর মাসে পরীক্ষা নেওয়া এবং এসএসসি এবং এইচএসসির এই সেশন জটটিকে কমিয়ে আনা। তো আপনি জানেন যে একটি ছেলে বা মেয়ে তার আসলে এসএসসি পাশ করতে আগে 16 বছর বা সর্বোচ্চ 17 বছর বা 18 বছর বা 19 বছরের মধ্যে এইচএসসি পাস করতে পারতেন, কিন্তু এই মুহূর্তের যে অবস্থা তাতে 20 বছরের নিচে আসলে কেউ এসএসসি বা এইচএসসি পর্যন্ত শেষ করতে পারে না, যার ফলে উচ্চশিক্ষাও গিয়ে সেটার একটা প্রভাব পড়ছে। আমরা একটু দেখতে চাই যে কী ধরনের পরিবর্তন এসেছে। 7 জানুয়ারি আগামী বছর শুরু হবে এসএসসি পরীক্ষা এবং এটি তার পরের মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত চলবে। এইচএসসি পরীক্ষা সেটি 6 জুন শুরু হবে এবং 13 জুলাই শেষ হবে, এবং চলতি বছরের তুলনায় এগিয়ে আনা হয়েছে 3.5 মাস, আপনি যেটা প্রতিবেদনও বলেছেন। এবং এই 3.5 মাস এই বছরের জন্য, তবে প্রথম বছরে আসলে একটি ধাক্কা শিক্ষার্থীদের মধ্যে পড়বে এটি বলাই যায়, কারণ তারা ভর্তিও হয়েছে তুলনামূলক দেরিতে এবং সময়টা তুলনামূলক কম পাবে, এবং প্রস্তুতির সময়টা একটু কম পেলে সেক্ষেত্রে তাদের জন্য কিছুটা চাপের মধ্যে হয়তো পড়বেন। তবে তার পরের বছর থেকে এই সেশন জটটি যদি কমে আসে তাহলে সেই হিসেব করেই হয়তো শিক্ষা পাঠ্যক্রম যেগুলো আছে সেগুলোকে সাজানো হবে, এবং শিক্ষামন্ত্রী তিনি বলেছেন যে শিক্ষকদেরও প্রশিক্ষণ একেবারে তাই রূপল। একই সাথে যেমন সেশন জটের বিষয়টি এগিয়ে আনাটা একটি ইতিবাচক দিক, সেই সাথে শিক্ষার্থীদের উপর এক ধরনের আসলে তারা মানসিক চাপে পড়ছে কিনা, তো এ ধরনের একটি মিশ্র প্রতিক্রিয়া তাদের মধ্যে রয়েছে। এই প্রতিক্রিয়ার ভিত্তিতে আসলে কি বলা যায় যে কতটুকু সফল হওয়া যাবে? আসলে বিষয়টা কি, আজকে শিক্ষামন্ত্রী জনমিতি অনুযায়ী একটি কথা বলেছেন। আমরা তার আগে দেখে নেই যে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রতিক্রিয়া, সেটি হচ্ছে ভবিষ্যতে সেশন জটে আরও কমিয়ে আনা হবে। আমি বলেছিলাম যে ডিসেম্বর মাসেই তাদের চূড়ান্ত লক্ষ্য। প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা এবং শিক্ষা ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আনতে সময় লাগবে। দৃশ্যমান পরিবর্তন বলতে তিনি যেটা বোঝাতে চাইছেন শুধুমাত্র সেশন জট কমিয়ে আনা নয়, পাশাপাশি একটি মানসম্মত শিক্ষা ব্যবস্থার সেই দৃশ্যমান পরিবর্তন আনতে আরও কিছুদিন হয়তো আমাদের অপেক্ষা করতে হবে, এবং সেটিকে ধারাবাহিক একটি প্রক্রিয়া বলছেন তিনি। আবার জনমিতির হিসেবে তিনি বলছিলেন যে যদি 40 লাখ শিক্ষার্থী হয়, 1 বছর করে যদি তাদের বেশি সময় ব্যয় করতে হয় বিভিন্ন কারণে, তাহলে 40 লাখ বছর আমরা আসলে মোটা দাগে পিছিয়ে পড়ছি। তবে এই পিছিয়ে পড়াটা নিশ্চয়ই কাম্য নয়, কারণ আমাদের তাদেরকে কর্ম ঘন্টা হিসেবে যদি আমরা হিসেব করি তাহলে দেখা যাবে যে এর পরবর্তীতে তারা যখন কর্মক্ষেত্রে প্রবেশ করবেন তাতেও কিন্তু তাদের বয়সের একটা সীমা যতটুকু ছিল তার চেয়ে বেশি তাদের এখানে ব্যয় করতে হচ্ছে শিক্ষা জীবনে। তো সবকিছু মিলিয়ে এর ইতিবাচক দিক তো অবশ্যই আছে, তবে প্রথম দিকের একটি ধাক্কার কথাও মাথায় রাখতে হবে যে সে প্রথম বছরটিতে শিক্ষার্থীরা সেক্ষেত্রে তুলনামূলক তাদের উপরে কিছুটা চাপ পড়বে, কারণ তারা তুলনামূলক কম সময় পাবেন। এবং আপনি জানেন যে আমাদের শিক্ষাবর্ষ যদি হিসাব করি তাহলে জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর মাস পর্যন্ত হচ্ছে মাধ্যমিক শিক্ষাবর্ষ, এবং জুলাই থেকে আমাদের মূলত শুরু হয় এই এইচএসসির শিক্ষাবর্ষ। একেবারে তাই রূপল, উন্নত আমরা আলোচনার শেষ পর্যায়ে আছি। শিক্ষা ব্যবস্থায় এই পরিবর্তন সফল করাই এখন বড় চ্যালেঞ্জ। সেটাই চ্যালেঞ্জ আসলে। 2027 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছর 3.5 মাস এগিয়ে আনা হয়েছে। এটি নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত ছিলেন সহকর্মী সানভি রূপল। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। আওয়ামী লীগ সরকারের অপ্রয়োজনীয় মেগা প্রকল্পে ঋণের ফাঁদে দেশের অর্থনীতি, জবাবদিহি ও স্বচ্ছতা না থাকায় বালিশকাণ্ডের মতো দুর্নীতি দেখেছে দেশ। এনইসি সম্মেলন কক্ষে ব্রিফিং এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ উপদেষ্টা। জানান এসব বিবেচনা করে তড়িঘড়ি অপ্রয়োজনীয় কোনো প্রকল্প নিতে চায় না বর্তমান সরকার।
প্রায় 11,000 কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম টানেল এখন লোকসানি প্রকল্প। অলস পড়ে আছে টানেলের পাশে 450 কোটি টাকা ব্যয়ের বিলাসবহুল রিসোর্টও। আওয়ামী লীগ সরকারের নেয়া এসব অপ্রয়োজনীয় প্রকল্প করতে গিয়ে ঋণের ফাঁদে দেশের অর্থনীতি, জবাবদিহিতা ও স্বচ্ছতা না থাকায় হয়েছিল বালিশকাণ্ডের মতো দুর্নীতি। সাথে আমাদের বৃহস্পতিবার এনএসি সম্মেলন কক্ষে অর্থনৈতিক কৌশলপত্র প্রণয়ন সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ উপদেষ্টা রাশেদা আল তিতুমির। পরিকল্পনা কমিশনকে একটা ঠুটো জগন্নাথে পরিণত করে যেভাবে পারা যায় পৃষ্ঠপোষকতার সংস্কৃতি বজায় রেখে এবং বারবার দাম বৃদ্ধি করে ঋণের মধ্যে ফেলে বাংলাদেশের অর্থনীতিকে ডুবিয়ে দেওয়ার প্রবণতা, এই বিষয়ে আমরা সবাই একমত। এখান থেকে উত্তরণ ঘটাতে হবে। জানান এসব বিবেচনা করেই তড়িঘড়ি করে অপ্রয়োজনীয় কোনো প্রকল্প নিতে চায় না বর্তমান সরকার। পাশাপাশি পদ্মা ব্যারেজ নির্মাণ প্রকল্পের যৌক্তিকতাও তুলে ধরেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা। জনগণ মনে করে যে পানি ব্যবস্থাপনা, পানি সম্পদ ব্যবস্থাপনায় একটা বড় রকমের পরিবর্তন হওয়া দরকার। যে প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে সেটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী হয়েছে। ব্রিফিংয়ে 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়তে সরকার নীতি কৌশল প্রণয়ন করছে বলেও জানান রাশেদা আল তিতুমির। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। হাম ও উপসর্গে 24 ঘন্টায় প্রাণ গেল আরও 7 শিশুর। হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে 1518 জন। আক্রান্ত সন্তানকে নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে উদ্বিগ্ন অভিভাবকের ছোটাছুটি। বিশেষজ্ঞ বলছেন প্রান্তিক পর্যায়ে ভঙ্গুর চিকিৎসা ব্যবস্থায় জটিল হচ্ছে পরিস্থিতি। প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী জানান উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে ওয়ান স্টপ মেডিকেল সার্ভিস চালুর পরিকল্পনা নিচ্ছে সরকার। 2 মাসেও পরিবর্তন নেই হাম পরিস্থিতির। সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা উদ্বেগ বাড়াচ্ছে অভিভাবকদের। হামমুক্ত ঘোষণার কথা থাকলেও এই বছরের চিত্র যেমন শঙ্কা জাগিয়েছে, তেমনি সামনে আসছে দেশের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, যার বড় ভুক্তভোগী প্রান্তিকের মানুষ। কোথাও শয্যা সংকট, কোথাও সঠিক চিকিৎসার অভাব। এমন সব তিক্ত অভিজ্ঞতার কারণে জটিল অবস্থার মুখোমুখি আক্রান্ত শিশুরা। হাম ওঠার পর তারা বলে আমাদের এখানে হামের কোনো ট্রিটমেন্ট নাই, তা আপনারা ঢাকা চলে যান। 10-12 হাজার টাকা গেছে শুধু, স্যার গাড়ি ভাড়াই গেছে আমার। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলছেন হামে এত মৃত্যু বিশ্বের কাছে ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা হিসেবে চিহ্নিত করেছে দেশকে। অভ্যুত্থানের পর চিত্র পরিবর্তনের পরিকল্পনা হলেও বাস্তবায়ন করা হয়নি। তাই বর্তমান সরকারকে প্রাথমিক স্বাস্থ্যভিত্তিক ব্যবস্থা তৈরির পরামর্শ তার। আমাদের সম্পদও কিন্তু এত কম না যে আমরা এই টিকা কিনতে পারবো না, কিন্তু আমাদের যে ব্যবস্থাটা হচ্ছে উল্টো পিরামিড। উন্নয়ন ভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থা তারা করবেন, খুব সুন্দর ম্যানিফেস্টো। সেই লক্ষ্যে কোনো কাজ হয়েছে বলে আমার চোখে পড়েনি। এদিকে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে সরকার কাজ শুরু করেছে বলে জানান প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী। স্বাস্থ্যকর্মী নিয়োগ দিব এবং যারা এক্সিস্টিং স্বাস্থ্যকর্মী আছে আমরা ওয়ান স্টপ সার্ভিস, একজন স্বাস্থ্যকর্মী সে একটা প্যাকেজ অফ সার্ভিস ডেলিভার করবে মানুষের ডোর স্টেপে, এবং প্রতি মাসে একজন স্বাস্থ্যকর্মী প্রতিটি ঘর ভিজিট করবে। গত 15 মার্চ থেকে দেশে হাম ও এর উপসর্গে মৃত্যু ছাড়িয়েছে 430 এবং আক্রান্ত 53,000-এর বেশি, যা গত 25 বছরের মধ্যে সর্বোচ্চ। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ঈদ লাগছে মনে? বিকাশ পেমেন্ট সবখানে। দেশ জুড়ে বিকাশ পেমেন্টে পাচ্ছেন 8,000 টাকার বেশি অফার। শিক্ষার্থী ধর্ষণ চেষ্টার ঘটনায় থমথমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এই ঘটনায় অভিযুক্ত বহিরাগতকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। প্রেক্টোরিয়াল বডি ক্যাম্পাসের নিরাপত্তা রক্ষায় ব্যর্থ বলেই বারবার এমন ঘটনা ঘটছে বলে দাবি শিক্ষার্থীদের। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন তারা। 12 মে রাত 11টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরাতন শেখ ফজিলাতুন্নেসা হল সংলগ্ন এই সড়ক দিয়ে যাওয়ার সময় এক নারী শিক্ষার্থীকে জোরপূর্বক পাশের ঝোপে নিয়ে যায় এক বহিরাগত যুবক। অভিযোগ রয়েছে সেখানে ওই শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা করা হয়। তবে আশপাশের লোকজন বিষয়টি বুঝতে পারায় ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বহিরাগত অভিযুক্ত ব্যক্তি।
ঘটনার পর থেকেই ক্ষোভে ফুঁসছেন শিক্ষার্থীরা। বুধবার রাতভর ক্যাম্পাসে বিক্ষোভ ও মশাল মিছিল করেন তারা। বিভিন্ন স্লোগানে এই ঘটনার বিচার দাবি করেন শিক্ষার্থীরা। অনাকাঙ্ক্ষিত এই ঘটনাটি আলোচনায় আসার পর দায় সারতে নামে মাত্র এই ঝোপঝাড় বেষ্টিত জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু শিক্ষার্থীদের অভিযোগ, অপর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা, দুর্বল সীমানা প্রাচীর এবং বহিরাগতদের অবাধ প্রবেশ এ ধরনের ঘটনার আশঙ্কা দিন দিন আরও বাড়াচ্ছে। প্রক্টোরিয়াল বডির ভূমিকা নিয়েও প্রশ্ন সাধারণ শিক্ষার্থীদের। তাদের দাবি, নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ক্যাম্পাসে নিরাপত্তা সদস্য বাড়ানো, জরুরি ক্রাইসিস রেসপন্স টিম গঠন এবং বহিরাগত চলাচল নিয়ন্ত্রণ ও সীমিত করার দাবি জানান তারা। আমাদের প্রশাসন তেমন স্টেপ নিচ্ছে না। আনসার বাহিনী এখানে আছে, কিন্তু আসলে তারা প্রপারলি ভেরিফাই করতেছে না। সীমানা প্রাচীরগুলো একটু উঁচু করা এবং পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা লাগানো। বহিরাগতদের প্রবেশটার উপর বিধিনিষেধ আজ্ঞা করা হয়, তাহলে আর এই ধরনের কোনো সমস্যা হবে না। অপরাধীকে দ্রুত গ্রেপ্তার ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম বাড়িয়ে 48 ঘন্টা করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের পক্ষ থেকে যোগ করা হয়েছে আরও কিছু শর্ত। আইনগত যে ব্যবস্থা আছে, সর্বোচ্চ যে শাস্তি হয় তার নামে আমরা এটার প্রত্যাশা করি। পুলিশের হয়তো কোনো গাফিলতি আছে, কারণ কোনো আসামি 24 ঘন্টার ভিতরে পুলিশ এরা ধরতে পারে। সকালে রেজিস্ট্রার কার্যালয় ঘেরাও কর্মসূচির ঘোষণা দিলেও পরে তা স্থগিত করার কথা জানায় জাকসু। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ। রাতের সময় আরও থাকছে। ঈদ করতে ফেরা হলো না দেশে। ওমানে গাড়ির ভেতরে 4 ভাইয়ের রহস্যজনক মৃত্যু। গ্রামের বাড়ি চট্টগ্রামের শোক, মরদেহ দ্রুত ফিরিয়ে আনার দাবি স্বজনের। কাঁটাতার বিতর্কের মধ্যে আবারও ঝরল বাংলাদেশের প্রাণ। এবার লালমনিরহাটের হাতীবান্ধায় বিএসএফ এর গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছে। স্বজনদের আহাজারিতে এলাকার ভারী হয়েছে এলাকার পরিবেশ। পতাকা বৈঠকে এ ঘটনায় নিন্দা জানিয়েছে বিজিবি। আবারও সীমান্তে হত্যা। লালমনিরহাটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে প্রাণ গেল বাংলাদেশি যুবকের। সন্তানকে হারিয়ে পাগল প্রায় মা। বুধবার মধ্যরাতে হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তের বনচৌকি বিওপি সংলগ্ন ভারতের অভ্যন্তরে কয়েকজন বাংলাদেশি কাঁটাতারের বেড়ার কাছে যায়। এ সময় ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারি ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন খাদেমুল। গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসেন তিনি। পরে স্থানীয় ও তার সহযোগীরা উদ্ধার করে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মাছ ধরতে জিরো লাইন অতিক্রম করে ভারতের বর্ডার গার্ড বিএসএফ তাকে লক্ষ্য করে রাবার বুলেট গুলি ছেড়ে। ভারতের বাংলাদেশের লোককে কিছু মনে করে না, পাখির মতো এরা গুলি করে। পক্ষীর মতো এরকম লোক মারে, তাহলে আমরা কোথায় যাব? কিভাবে আমরা এই বর্ডারে বাস করব? চিকিৎসার জন্য রংপুর মেডিকেলের উদ্দেশ্যে তাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর হয়তো প্রতিমধ্যে হোক আর মেডিকেল হোক মৃত্যুবরণ করে পরবর্তীতে আমাকে মেসেজ দিতে সে মারা গেছে। 15 বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম বলেন, গুলির বিষয়টি অস্বীকার করেছে বিএসএফ। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এর আগে গত 8 এপ্রিল পাটগ্রাম সীমান্তে বিএসএফ এর গুলিতে মারা যান আরও এক বাংলাদেশি। সময় সংবাদ। কোনো প্রতিবন্ধকতা যাতে শিশুদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে বাধা সৃষ্টি করতে না পারে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। কথা বলেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। করাইলে প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। দেশের প্রতিবন্ধী সেবা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে কোনো ত্রুটি থাকলে সরকার রেজিস্ট্রেশন বাতিল করবে বলেও জানানো হয় অনুষ্ঠানে। সরকারি তথ্য অনুযায়ী দেশে নিবন্ধিত প্রতিবন্ধীর সংখ্যা ৪৫ লাখের বেশি। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের মাধ্যমে সমাজের মূলধারায় সম্পৃক্ত করার কাজ শুরু করেছে সরকার। এরই ধারাবাহিকতায় রাজধানীর কাকরাইল এরশাদ মাঠে প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন করা হয়। এই আয়োজনে ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। প্রতিবন্ধিতা যেন শিশু কিশোরদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে প্রতিবন্ধকতা না হয়। প্রত্যেক উপজেলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুল এবং প্রতিষ্ঠানগুলো এখন সরকারের নজরদারিতে। তাদের কার্যক্রমে ত্রুটি থাকলে সরকার নিবন্ধন বাতিল করবে বলে জানান এলজিআরডি প্রতিমন্ত্রী। প্রত্যেকটি প্রতিবন্ধী স্কুলে বিশেষভাবে মনিটরিং করে যেগুলো ভালো সার্ভিস দিচ্ছে, যেগুলো পারপাস সার্ভ করছে সেগুলোকে রেখে বাকি যদি কোনো ভুইফোর প্রতিবন্ধী স্কুল থাকে সেগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য আমাদের কাছে নির্দেশনা এসেছে। পরে প্রতিবন্ধীদের ভাগ্য উন্নয়নে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী প্রতিমন্ত্রীরা।
তাদের কার্যক্রমে ত্রুটি থাকলে সরকার নিবন্ধন বাতিল করবে বলে জানান সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী। আগামী 3 বছরের মধ্যে বাংলাদেশের প্রতিটি উপজেলায় 500 উপজেলায় প্রতিবন্ধী শিশুদের জন্য এই কর্মসূচি আমরা ছড়িয়ে দেব। প্রতিবন্ধীদের জন্য র্যাম্প বা বাথরুমের ব্যবস্থা আছে কিনা এটা নিশ্চিত না হওয়া পর্যন্ত রেস্টুরেন্ট, আবাসিক হোটেলগুলোতে কোনো ক্রমেই বাংলাদেশের সমস্ত সিটি কর্পোরেশন কোনো ট্রেড লাইসেন্স দিতে পারবে না। প্রতিবন্ধীদের সেবায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, নতুন করে গড়ে তোলা প্রত্যেক ভবনে যাতে প্রতিবন্ধীদের ওঠানামার ব্যবস্থা করা হয় সেই অনুশাসন জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। জামাতের সঙ্গে জোটে থাকা নেতাদের বিষয়ে কঠিন হচ্ছে হেফাজতে ইসলাম। নির্বাচনে জোটে যাওয়ার কারণ জানতে 7 সদস্যের কমিটি করেছেন আমির মহিবুল্লাহ বাবুনগরী। শফিক মুন্সির রিপোর্ট। ক্ষমতাসীনদের বিরুদ্ধে আওয়াজ তুলে তৎকালীন সরকারের রোষানলে পড়ে হেফাজতে ইসলাম। তারপর থেকে শীর্ষ নেতাদের দমাতে মামলা, হামলা, ভয় ভীতি ছিল নিত্যকার ঘটনা। এরপর বাংলাদেশের রাজনীতির বাক বদলে এখনো প্রাসঙ্গিক হেফাজতে ইসলাম। সবশেষ জাতীয় নির্বাচনে বিএনপি ও জামায়াত জোটে অংশ নেয় সংগঠনটির নীতি নির্ধারণী পর্যায়ের কয়েকজন নেতার নেতৃত্বে থাকা পৃথক 5টি রাজনৈতিক দল। এ নিয়ে তখন থেকেই টানাপোড়েন চলছিল সংগঠনটির ভিতরে। গত এপ্রিলে সামগ্রিক বিষয় নিয়ে হেফাজত আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে বৈঠক করেন সংগঠনটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলেরা। বৈঠকে সিদ্ধান্ত হয় জামায়াতের সঙ্গে আসন সমঝোতায় অংশ নেয়া হেফাজত নেতাদের নেতৃত্বে থাকা দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবেন সংগঠনটির আমিরের নির্দেশপ্রাপ্ত 7 জন নেতা। সংগঠনটির অরাজনৈতিক পরিচয় দৃঢ় করতে আলোচনা শেষে আমিরের কাছে পর্যালোচনা পেশ করা হবে। এমন খবর চাউর হবার পর থেকেই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে গুঞ্জন শুরু হয় হেফাজত ভাঙনের। এসব ঘটনার পরম্পরা নিয়ে সময় সংবাদের মুখোমুখি হন মামুনুল হক সহ কয়েকজন নেতা। যারা আমরা 11 দলীয় নির্বাচনী ঐক্যে ছিলাম, আমরা কি দৃষ্টিভঙ্গি নিয়েছিলাম বা কি দৃষ্টিভঙ্গি নিয়ে আছি সে বিষয়গুলো নিয়ে মত বিনিময় করবেন। বাইরে থেকে কেউ কেউ চেষ্টা করছে যে হেফাজতের কার্যকারিতাকে নষ্ট করার জন্য। অন্যদিকে হেফাজতের নীতি নির্ধারণী নেতাদের দাবি, জামায়াতের সঙ্গে টানাপোড়েন বাস্তবিক হলেও হেফাজতকে ভাঙার সুযোগ নেই। বিগত নির্বাচনে বিভিন্ন জন, বিভিন্ন দল বিভিন্ন দিকে গিয়ে অ্যালায়েন্স করেছে, জোট করেছেন। আমরা সবাইকে সমন্বয় করে আমির শাহ হুজুরের নির্দেশে সবাইকে সমন্বয় করে আবার হেফাজতকে ঐক্যবদ্ধ রাখার জন্য আমরা চেষ্টা করেছি। দেশের কওমি মাদ্রাসা ভিত্তিক জনগোষ্ঠীর স্বার্থ সুরক্ষায় 2010 সালে প্রতিষ্ঠা করা হয় হেফাজতে ইসলাম। ইসলামপন্থীদের এই প্ল্যাটফর্ম কখনো সরাসরি রাজনীতিতে যুক্ত না হলেও প্রায়শই নানাভাবে প্রভাব বিস্তার করেছে ক্ষমতাসীনদের ওপর। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রকে প্রতিদ্বন্দ্বিনে অংশীদার হওয়ার আহ্বান। বেজিংয়ে ট্রাম্প রুদ্ধদ্বার বৈঠক। তাইওয়ান নিয়ে ওয়াশিংটনকে হুঁশিয়ার করলেন চীনের প্রেসিডেন্ট। শাপলা চত্বর হত্যা মামলায় সাবেক মন্ত্রী ডক্টর দীপুমণি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1 এ আদেশ দেন। এদিন সকালেই কারাগার থেকে আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের বিরুদ্ধে শাপলা চত্বরের ঘটনার পরিকল্পনা এবং প্রকৃত তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। প্রসিকিউশন জানায় মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য 7 জুন তারিখ ধার্য করা হয়েছে। আমি আমার আর্গুমেন্টে সেই কথাটাই বলছি যে একজন রাজনীতিবিদকে অবশ্যই জনগণের ভাষা বুঝতে হবে। জনগণ যদি কোনো সরকারের বিরুদ্ধে অবস্থান নেয় তখন জনগণের এই যৌক্তিক দাবিকে মানতে হয়, কিন্তু তারা সেই জনগণের দাবির বিপক্ষে অবস্থান নিয়ে বরঞ্চ উল্টা জনগণকে সন্ত্রাসী আখ্যা দিয়ে তাদের উপরে নির্বিচারে গুলি করে হত্যা করে মানবতা বিরোধী অপরাধ সংগঠন। বন্ধ থাকা রাষ্ট্রীয় শিল্প কারখানা খুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রী জানিয়েছেন, কর্মসংস্থান বাড়াতে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। রাজধানীতে বাংলাদেশ চীন গ্রিন টেক্সটাইল এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চীনের সহযোগিতা চান খন্দকার আব্দুল মুক্তাদির।
বাংলাদেশে বিভিন্ন সময় লোকসান ও উৎপাদন সংকটে রাষ্ট্রায়ত্ত 6টি চিনির কল বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার। এর সঙ্গে টেক্সটাইল মিল কর্পোরেশনের অধীনেও বেশ কিছু কারখানায় বছরের পর বছর বন্ধ রয়েছে উৎপাদন। যদিও একসময় রাষ্ট্রায়ত্ত 73টি মিল জাতীয়করণ করে সরকার, তারপরেও তেমন সুফল মেলেনি। তবে বর্তমানে সরকার চায় বন্ধ কলগুলো সংস্কার করে চালু করতে। বৃহস্পতিবার রাজধানীর আইসিসিবিতে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয় বাংলাদেশ চীন গ্রিন টেক্সটাইল এক্সপো 2026। এ সময় নতুন সরকারের সঙ্গে চীন দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে কাজ করছে জানিয়ে দেশটির রাষ্ট্রদূত সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। চীন বাংলাদেশের সঙ্গে গ্রিন টেক্সটাইল খাতে প্রযুক্তিগত সহায়তা দিবে, পাশাপাশি নতুন সরকারের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণেও কাজ করছে। আশা করছি বেল্ট রোড ইনিশিয়েটিভের মাধ্যমে দুই দেশের বাণিজ্য আরও বাড়বে। এ সময় বাণিজ্য মন্ত্রী চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। তিনি আরো বলেন, কর্মসংস্থান বাড়াতে সরকারি বন্ধ কল কারখানা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। যে উদ্দেশ্যে প্রথম মিল করা হয়েছিল যে সেক্টরের, ঠিক ওই বিষয়ে মিল চালনাটা আর ফিজিবল না, লাভজনক হবে না। কিন্তু ওই জায়গায় নতুন ইনভেস্টমেন্ট এনে সেই জায়গাটা ইউটিলাইজ করা, সরকারি মালিকানায় যে কতগুলি মিল আছে, পাটকল, বস্ত্রকল এবং আরও বৃহৎ কতগুলি ইন্ডাস্ট্রি, এগুলির কারণেই হাজার হাজার লোকের কর্মসংস্থান তৈরি হবে। 3 দিনব্যাপী এই প্রদর্শনী আগামী 16 মে শেষ হবে। সাইফুল ইসলাম, সময় সংবাদ। পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সকালে রাজধানীর গুলিস্তানে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে তিনি কথা বলেন। আধুনিক এবং পরিচ্ছন্ন নগরী গড়তে সরকারের পাশাপাশি নাগরিকদের দায়িত্ব নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। ক্লিন ঢাকা গ্রিন ঢাকা স্লোগানে রাজধানীতে শুরু হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি। বৃহস্পতিবার সকালে গুলিস্তান এলাকায় কর্মসূচিতে অংশ নেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। নিজ হাতে সড়ক পরিষ্কারের পাশাপাশি দেন সচেতনতার বার্তা। আমাদের মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য হচ্ছে জনগণের মাঝে একটা সচেতনতা তৈরি করা। আমাদের শহরকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যদি নিজেরা সতর্ক না হই, বাসযোগ্য এবং দূষণমুক্ত, পরিষ্কার এবং স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তুলতে পারবো না। প্রতিমন্ত্রী বলেন, পরিচ্ছন্নতার দায়িত্ব শুধু সরকারের একার নয়, প্রতিটি নাগরিকেরও। তাই ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করার আহ্বান জানান তিনি। ঘনবসতিপূর্ণ ইতিমধ্যেই হয়ে গিয়েছে, সেখানে আমাদেরকে সচেতনভাবে নিজেদের নগরীর প্রতি যত্নবান হতে হবে। বাসাবাড়ির ময়লাও আমাদেরকে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। এই নগরীকে আমরা আগামী দিনে নিজেদের মায়ের মতো করে আগলে রাখবো। এর পরিষ্কার পরিচ্ছন্ন পরিচর্যা আমরা করব। এ সময় শহর জুড়ে ক্লিন ঢাকা কর্মসূচি চলমান থাকবে বলেও জানান ইশরাক হোসেন। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। ঈদ টার্গেট করে জাল নোট ছাপিয়ে বিক্রি করছে একটি চক্র। রাজধানীর উত্তরা ও গাজীপুর থেকে মূল হোতাসহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে 34 লাখ নকল টাকা। এসব জাল টাকা ঢাকার বিভিন্ন কোরবানির পশুর হাটে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল এই চক্রের। কোরবানির ঈদ সামনে রেখে জাল টাকা ছাপানোর কাজে ব্যস্ত একটি চক্র। পশুর হাটে সরবরাহের লক্ষ্যে 2 জন কর্মীও নিয়োগ দেয় চক্রটি। বুধবার সকালে গাজীপুরের বাসন এলাকায় অভিযান চালিয়ে কারখানা থেকে দুলাল ও মামুন নামে 2 জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয় 34 লাখ জাল টাকা। এর আগে জাল টাকা কেনা বেচার গোপন খবরের ভিত্তিতে উত্তরা পূর্ব থানা থেকে মুজিবুর রহমান নামে একজনকে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্য অনুযায়ী চালানো অভিযানে জাল টাকা ছাপানোর সরঞ্জামও উদ্ধার করা হয়। মুজিবুর রহমান বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে পুলিশ জানায়, এরই মধ্যে কিছু সংখ্যক জাল নোট মার্কেটে ছড়িয়ে দিয়েছে চক্রটি। কুরবানির হাটকে কেন্দ্র করে এই জাল টাকার একটা চক্র থাকে, যারা সবসময় সক্রিয় থাকে। এরকম যে কোনো চেষ্টাকে আমরা কঠিন হস্তের দমন করব, রোধ করব। এ সময় পুলিশ জানায়, কোরবানির হাটগুলোতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জাল নোট শনাক্তকরণ মেশিন বসানো হবে। তবে লেনদেনে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংক থেকে মেশিন দেওয়া হচ্ছে, এগুলো বিভিন্ন বুথ থাকবে। যে কোনো লেনদেন তারা যেন এই মেশিনের মাধ্যমে টাকাটা জাল টাকা না আসল টাকা, এটা যেন একটু নিশ্চিত হয়ে তারা লেনদেন করে।
এছাড়া ব্রিফিংয়ে জানানো হয় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত 6 জন চীনা নাগরিক সহ 9 জনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে অনলাইন জুয়ার বিপুল পরিমাণ সরঞ্জাম। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ঈদ লাগছে মনে? বিকাশ পেমেন্ট সবখানে। দেশ জুড়ে বিকাশ পেমেন্টে পাচ্ছেন 8,000 টাকার বেশি অফার। ফরিদপুরে নিখোঁজের 11 দিন পর মাটিচাপা অবস্থায় মা মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ জানিয়েছে, গত 4 মে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে বের হয় মা মেয়ে। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তারা। বিকেল 3টার দিকে সদরের কালীতলা যতীনবদ্দি এলাকায় মাটির নিচ থেকে একটি পা টেনে বের করে কুকুর। এরপর স্থানীয়রা দেখতে পেয়ে গোয়ালন্দ থানা পুলিশকে খবর দেয়। পুলিশ মাটি খুঁড়ে প্রথমে নারীর মরদেহ উদ্ধার করে এবং তার নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। ঈদ করতে ফেরা হলো না দেশে। ওমানে গাড়ির ভেতর থেকে চট্টগ্রামের প্রবাসী 4 ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেখানকার বাংলাদেশ দূতাবাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ধারণা করা হচ্ছে গাড়ির এসির লিকেজ হয়ে বিষক্রিয়ায় মারা গেছেন তারা। এটি নিছক বিষক্রিয়া নাকি 4 ভাইয়ের মৃত্যুর পেছনে অন্য কোনো রহস্য আছে তা তদন্তের দাবি স্বজনদের। গাড়িতে এসির গ্যাস লিকেজ হয়ে বিষক্রিয়ায় বিদেশের মাটিতে প্রাণ গেল একই পরিবারের 4 ভাইয়ের। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে ওমানে। মঙ্গলবার রাতে মাস্কাট শহরের মোলাদা এলাকায় বাজার করে ফেরার পথে এই ঘটনা ঘটে। সেখানকার বাংলাদেশ দূতাবাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। ঈদ করতে 15 মে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। কথা ছিল পরিবারের এক সদস্যের বিয়েরও। সেই প্রস্তুতির অংশ হিসেবে বাজার করে ফিরছিলেন 4 ভাই। রাস্তায় গ্যাস লিকেজ হলে গাড়ির ভেতরে বিষক্রিয়ায় মৃত্যু হয় তাদের। ওনারা পার্কিং এ ছিল, গাড়িতে ছিল, বসা অবস্থায় ছিল, সিট বেল্ট লাগানো ছিল, গাড়ি থেকে বের হতে পারে নাই, ক্লিনিকে ঢুকতে পারে নাই। এই অবস্থায় তাদের মৃত্যু হলো। নিহতদের গ্রামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বন্দা রাজার পাড়ায়। এলাকায় খবর পৌঁছালে নেমে আসে শোকের ছায়া। দ্রুত মরদেহ দেশে ফেরানোর দাবি প্রতিবেশীদের। এটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে কোনো রহস্য আছে তা উদ্ঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি এলাকাবাসীর। এসিবিএসে কোনো সমস্যা আমার ধারণা যেটা বলতেছি 4 জন থেকে একজনও তো হয়তো রক্ষা পেতে পারতো। ওদের মুখ থেকে লালা ঝরছে, লালাটা পরীক্ষা করে ওরা জানতে পারছে যে এসির গ্যাস লিক হয়ে তাদের ফুসফুসে সরাসরি আক্রান্ত হওয়ার কারণে তারা মোটামুটি 2-3 মিনিটের মধ্যে মৃত্যুবরণ করেছে। ওমানে ব্যবসা করা 4 ভাইয়ের মধ্যে 2 ভাই বিবাহিত হলেও বাকি 2 সহোদর অবিবাহিত ছিলেন বলে জানিয়েছে স্বজনরা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। কে ভূরাজনৈতিক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক হিসেবে আখ্যা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বেজিংয়ের গ্রেট হলে বৈঠকের পর এক নৈশভোজে ওয়াশিংটন বেজিং সম্পর্ক কখনো নষ্ট না করার আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, চীনের জাতীয় পুনর্জাগরণ এবং যুক্তরাষ্ট্রের মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন নীতি একে অপরের পরিপূরক হতে পারে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠককে অসাধারণ সম্মান হিসেবে উল্লেখ করেছেন। এর আগে এক বৈঠকে যুক্তরাষ্ট্রকে প্রতিদ্বন্দ্বী নয় বরং অংশীদার হওয়ার আহ্বান জানান চীনা প্রেসিডেন্ট। দেখছেন রাতের সময়। এবারে খেলার খবর। আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন টাইগার পেসার নাহিদ রানা। টানা কয়েকটি সিরিজ ধরে আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ বোলিং করেছেন নাহিদ। গত মার্চ মাসে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে 8 উইকেট নেন তিনি। এরপর এপ্রিলে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষেও পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখেন টাইগার পেসার। 3 ম্যাচে এবারও দখল করেন 8 উইকেট। আর টানা এই পারফরম্যান্সের কারণে এপ্রিল মাসের আইসিসির সেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হলেন নাহিদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চলতি বছরের তুলনায় 3.5 মাস এগুলো এসএসসি পরীক্ষা শুরু হবে 7 জানুয়ারি। 27-এর 6 জুন থেকে এইচএসসি। ভবিষ্যতে সেশন জট আরও কমানোর পরিকল্পনা। আওয়ামী লীগ সরকারের অপ্রয়োজনীয় মেগা প্রকল্পের ঋণের ফাঁদে দেশের অর্থনীতি। জবাবদিহির অভাবে বালিশকাণ্ডের মতো দুর্নীতি, বললেন অর্থ উপদেষ্টা। এবং হাম উপসর্গে আরও 7 শিশুর মৃত্যু। আক্রান্ত সন্তান নিয়ে ছোটাছুটি। প্রান্তিক পর্যায়ে ভঙ্গুর চিকিৎসায় জটিল হচ্ছে পরিস্থিতি। ওয়ান স্টপ সার্ভিসের পরিকল্পনা। এ ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়।